আজকে আপনাদের জন্য হাজির হয়েছি এমন একটি কাহিনী নিয়ে যা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে। কারণ আজকে আপনারা দেখবেন তিনটি স্বর্ণের ডিম চুরির এমনই এক অব্যর্থ পরিকল্পনা। কিন্তু পরিকল্পনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত স্বর্ণের ডিমগুলোর কী পরিণতি হয়েছিল তাই আমরা আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাকশন, থ্রিলার, অ্যাডভেঞ্চার এবং সার্ভাইভাল নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই কাহিনীর শুরুতে বলা হয় যে যখন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমের জেনারেল মার্ক অ্যান্টনির বিয়ে ইজিপ্টের রানীর সাথে হয়েছিল, তখন সে বিয়ের উপহার হিসেবে তাকে 3টি স্বর্ণের ডিম দিয়েছিল, যেগুলো অত্যন্ত মূল্যবান ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই 3টি ডিমই হারিয়ে যায়। এরপর 1907 সালে একজন কৃষক সেই 3টি ডিমের মধ্যে 2টি ডিম খুঁজে পায়, কিন্তু সেই তৃতীয় ডিমটির কি হয়েছিল তা কেউই জানতে পারে না। তারপর কাহিনীর বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা FBI এজেন্ট জনকে দেখতে পাই, যাকে ইন্টারপোল রোমে পাঠিয়েছিল। রোমে তার সাথে ইন্টারপোল এজেন্ট উর্বশীও ছিল। আসলে ইন্টারপোল খবর পেয়েছিল যে সেই স্বর্ণের ডিম 2টির মধ্যে একটি, যেটাকে জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল, সেটাকে কেউ চুরি করতে চাচ্ছে। আর এই কারণে জনকে সেখানে পাঠানো হয়। যখন জন আর উর্বশী জাদুঘরের ভেতরে যায়, তখন জাদুঘরের মালিক বলে যে আমাদের স্বর্ণের ডিম পুরোপুরি সুরক্ষিত আছে। জন সেই বিরল স্বর্ণের ডিমটির দিকে এগিয়ে যায়, যেখানে বাকি সবাই তার দিকে তাকিয়েছিল। জন সেখানে একটি স্ক্যানার আনিয়ে নেয়, আর যখন সে ওই স্ক্যানার দিয়ে স্বর্ণের ডিমটি স্ক্যান করে, তখন সে জানতে পারে যে সেটা আসল নয়, বরং নকল ডিম। তবে জাদুঘরের মালিকের তার কথায় বিশ্বাস হয় না, তাই জন একটি বাচ্চার হাত থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেটা স্বর্ণের ডিমের ওপরে ঢেলে দেয়, আর তখনই ডিমটি গলে যেতে শুরু করে, যার ফলে সবাই জানতে পারে যে আসল ডিম কেউ চুরি করে নিয়ে গেছে এবং তার পরিবর্তে সেখানে নকল ডিম রেখে গেছে। এখন যেহেতু চুরি মাত্রই হয়েছিল, তার মানে চোরও এখানে উপস্থিত ছিল। তাই উর্বশী বলে যে সব দরজা বন্ধ করে দেওয়া হোক। আর তখনই সেখানে নোলান নামের একজন ব্যক্তি পালাতে শুরু করে। আসলে সেই ওই ডিমটি চুরি করেছিল এবং সে পৃথিবীর সবচেয়ে বড় চোর ছিল। আর সে শুধু টাকার জন্য চুরি করত না, বরং নিজের খ্যাতি অর্জনের জন্য চুরি করত, যাতে পৃথিবীর সবচেয়ে বড় চোর তাকেই ভাবা হয়। এখন জন তার পিছু নেওয়া শুরু করে, কিন্তু নোলান খুব সহজে জনের চোখে ধুলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর নোলান নিজের বাড়ি যায়, যেটা একটি দ্বীপের মধ্যে ছিল। আর যখনই সে ওই ডিমটি নিয়ে বাড়ির ভেতরে ঢুকে, তখনই দেখে যে জন আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছে। জনের সাথে উর্বশী আর ইন্টারপোলের পুলিশও উপস্থিত ছিল। আসলে জনকে সেই চোরকে অর্থাৎ নোলানকে ধরার জন্য পাঠানো হয়েছিল, কারণ নোলান এর আগেও পৃথিবীর অনেক ধরনের মূল্যবান জিনিস চুরি করেছিল। মাত্র 13 বছর বয়সে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে পৃথিবীর একজন বিখ্যাত চোর হবে, আর সেটা প্রমাণ করার জন্যই সে চুরি করতে থাকে। কিন্তু অবশেষে সে ধরা পড়ে গেছে। আর এখন জন আর উর্বশী তাকে একটি গাড়িতে বসায়। এখানে উর্বশী জনকে বলে যে ওর সাথে আমি যাব, আর তুমি স্বর্ণের ডিমটি নিয়ে অন্য গাড়িতে যাও। এটা শুনে জন ডিমটি অন্য গাড়িতে রেখে দেয়, কিন্তু তখনই কেউ একজন সেই স্বর্ণের ডিমটি বদলে দেয়, যেটা সম্পর্কে জন টেরও পায় না। এখন যেহেতু জন তদন্ত শেষ করে দিয়েছিল, তাই পরের দিনই সে দুবাই যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু তখনই তার কাছে উর্বশী আসে, যার হাতে সেই স্বর্ণের ডিমটি ছিল। সে বলে যে মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়ার তাড়াটা তোমার একটু বেশি। আমি তোমাকে আসল ডিম দিয়েছিলাম। আর এখন তার হাতে যে ডিমটি ছিল সেটা সে ভেঙে ফেলে আর বলে যে আমরা তোমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি, তুমি হয়তো আসল ডিমের ডিল অন্য কারোর সাথে করেছো। এই কারণেই আজ সকালে তোমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ ডলার ট্রান্সফার হয়েছে। এসব শুনে জন নিজের পক্ষে কিছুই বলতে পারে না, আর তাকে গ্রেফতার করে রাশিয়ার একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়। সেই জেলটি বরফের শিলার ওপরে ছিল, যেখান থেকে পালানো পুরোপুরি অসম্ভব ছিল। বড় বড় অপরাধীদেরকে সেই জেলে পাঠানো হতো। এরপর যখন জন নিজের সেলের ভেতরে যায়, তখন সে দেখে যে নোলানও আগে থেকেই সেখানে উপস্থিত ছিল।
পরের দিন খাওয়ার সময় নোলান জনকে বলে যে ইজিপ্টের একজন ধনাঢ্য ব্যক্তি সেই 3টি স্বর্ণের ডিম নিজের মেয়ের বিয়েতে উপহার স্বরূপ দিতে চায়। তাই যেই সেই ডিম 3টি ওই ধনাঢ্য ব্যক্তির হাতে তুলে দিবে তাকেই সে এর বিনিময়ে অনেক বড় অঙ্কের টাকা দিবে। এসব শুনে জন বলে যে 2টি ডিম সম্পর্কে তো সবাই জানে, যার মধ্যে একটি আবার চুরিও হয়ে গেছে, কিন্তু তৃতীয় ডিমটি কোথায়? সে বলে যে আমি তৃতীয় ডিম নয় বরং দ্বিতীয় ডিমের কথা ভাবছি, যেটা একজন আর্ম ডিলারের কাছে ছিল, যে পার্টি করতে খুব পছন্দ করত। সে শীঘ্রই একটি পার্টির আয়োজন করতে যাচ্ছে যেখানে প্রত্যেককেই মুখোশ পরতে হবে। মুখোশ ছাড়া সেই পার্টিতে কেউই যেতে পারবে না। তখনই সেখানে জেলের একজন অফিসার আসে, যে তাদের দুইজনকে বলে ক্যাপ্টেন তোমাদের সাথে দেখা করতে চায়। তাদের দুইজনকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যাওয়া হয়। আসলে ক্যাপ্টেন ছিল সেই মেয়েটি যে জনকে নোলান সম্পর্কে সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করত। আর এই মেয়েটি আসল ডিমটি নকল ডিমের সাথে বদলে দিয়েছিল, অর্থাৎ একটি ডিম তার কাছেই ছিল। আর এখন সে তৃতীয় ডিমটি সম্পর্কে জানতে চাচ্ছিল, যেটা 1000 বছর আগে হারিয়ে গেছিল এবং যেটা সম্পর্কে কিছুই জানা যায়নি। সেই ক্যাপ্টেনের নাম ছিল বিশপ, যে নোলানকে বলে যে আমি জানি তুমি তৃতীয় ডিম সম্পর্কে জানো, তাই তুমি আমাকে এই বিষয়ে বলে দাও। এর বিনিময়ে আমি তোমাকে 10% দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু নোলান সরাসরি মানা করে দেয়, যার ফলে বিশপ সেখান থেকে চলে যায়। জন নোলানকে বলে যে তোমার আমাকে সাহায্য করতেই হবে। আমি বিশপকে গ্রেফতার করিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। আর এমনিও শীঘ্রই সেই পার্টি হতে যাচ্ছে যেখানে দ্বিতীয় স্বর্ণের ডিমটি ছিল। তারা দুইজনই এখন জেল থেকে পালানোর পরিকল্পনা করে। সবচেয়ে প্রথমে তারা একটি বিস্ফোরণ ঘটায় আর মেইন গেট পর্যন্ত দৌড়ে যায়। এখানে নোলান একটি অফিসারের কার্ড চুরি করে নিয়েছিল, যেটা দিয়ে মেইন গেট খোলা যেত। এরপর তারা দেওয়াল ভেঙে হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে সেখানে গার্ডরাও পৌঁছে গেছিল। তবে নোলান হেলিকপ্টার চালু করে দেয় এবং জন তখনও পেছনে পড়ে থাকে, যার ওপরে গার্ডেরা হামলা করতে শুরু করে। কিন্তু তারা জনকে মারার আগে জন এক লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে যায়। তারা উভয়ই হেলিকপ্টারে চড়ে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। আর এখন তারা সেই দিকে রওনা হয় যেখানে দ্বিতীয় স্বর্ণের ডিমটি ছিল। জনকে নোলান বলে যে যেখানে ডিমটি রাখা হয়েছে সেই জায়গাটি শুধুই সেই আর্ম ডিলারের চোখের রেটিনা, আঙ্গুলের ছাপ এবং গলার শট দিয়েই খোলা সম্ভব। এছাড়া সেটা খোলার আর কোনো উপায় ছিল না। এরই সাথে এর আশেপাশে বিপজ্জনক সিকিউরিটি থাকবে। পরের দৃশ্যে আমরা দেখি যে তারা দুইজনই পার্টিতে গেছিল, যেখানে নোলান জনকে বলে যে তোমাকে সে আর্ম ডিলারের ফোনটি চুরি করতে হবে, কারণ সেখানে একটি সিকিউরিটি কোড আছে আর আমি যে কোনোভাবেই তার আঙ্গুলের ছাপ পাওয়ার ব্যবস্থা করছি। জন সেখানে বিশপকেও দেখতে পায়, যে দ্বিতীয় স্বর্ণের ডিমটি চুরি করতে এসেছিল। জন তার কাছে গিয়ে তাকে নাচের প্রস্তাব দেয়। আসলে এটা তার একটি চালাকি ছিল। সে এটা এই জন্য করতে চাচ্ছিল যাতে আর্ম ডিলারের হিংসা হয় এবং সে তাদের কাছে আসে এবং জন তার ফোনটি চুরি করে নেয়। আর এমনটা হয়ও। যখন আর্ম ডিলার তার কাছে আসে তখন জন তার ফোনটি চুরি করে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে নোলানও ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে ফেলেছিল। তারা দুইজনেই সিকিউরিটি উপেক্ষা করে আর্ম ডিলারের ঘরে পৌঁছে যায়, যেখানে একটি কোড আর আঙ্গুলের ছাপ দিয়ে দরজাটি খুলে ফেলতেও তারা সক্ষম হয়। আর এখন সেখানে FBI এজেন্ট উর্বশীও চলে আসে, যে তাদের দুইজনকে গান পয়েন্টে নিয়ে নেয়। জন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, এমনকি তার কাছে এগিয়েও যায় আর সুযোগ পেয়েই তার গান ধরে তাকে ধাক্কা দিয়ে দেয়। এখন সে নিজের নোলানের সাথে সেই ঘরে ঢুকে পড়ে যেখানে সেই দ্বিতীয় স্বর্ণের ডিমটি রাখা হয়েছিল। তারা দেখে যে বিশপ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। তারা তার ওপর হামলা করতে চায়, কিন্তু বিশপ অনেক দক্ষ ফাইটার ছিল। সে পুরোপুরি তাদের ওপর চড়াও হয়ে যায়। এইদিকে আর্ম ডিলার জানতে পেরে যায় যে কেউ তার স্বর্ণের ডিম চুরি করার জন্য তার চেম্বারে পৌঁছে গেছে। এই জন্য সে নিজের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। জন তাকে বলে যে বিশপ তোমার স্বর্ণের ডিমটি চুরি করতে চাচ্ছে। এতে আর্ম ডিলার বলে যে সে চুরি করার চেষ্টা করছিল না, বরং তোমাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। আসলে বিশপ আগেই আর্ম ডিলারের সাথে হাত মিলিয়ে নিয়েছিল। এখন তাদের দুইজনকে ধরে ফেলা হয় আর তারপর বিশপ তাদের দুইজনের কাছে যায় আর
নোলানকে বলে যে যদি তুমি আমাকে তৃতীয় ডিমটি সম্পর্কে বলে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি তুমি না বলো তাহলে আমি জনের ওপর অত্যাচার করব। তারপর সে জনকে অত্যাচার করতে শুরু করে দেয়। আর তখনই নোলান বলে যে আমি তোমাকে তৃতীয় ডিমটি সম্পর্কে সব কিছু বলতে রাজি আছি। নোলান তাকে তৃতীয় ডিমটির ঠিকানা বলে দেয়, যার ফলে বিশপ অত্যন্ত খুশি হয়ে যায়। সে আর্মডিলারের সাথে খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য লাল পানি পান করে। আর যখন আর্মডিলার নিজের লাল পানির গ্লাসটি শেষ করে তখনই সে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ বিশপ যেইভাবে জনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ঠিক সেভাবেই আর্মডিলারের সাথেও প্রতারণা করেছে। সে তার স্বর্ণের ডিমটি নিয়ে তৃতীয় ডিমটির খোঁজে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে আর্মডিলারের যখন জ্ঞান ফিরে আসে তখন সে সব কিছু ঝাপসা দেখতে পায়। তাই সে অন্ধের মতো গুলিবর্ষণ করতে শুরু করে দেয়, আর একটি গুলি জনের হাত কড়ায় গিয়ে লেগে যায়, যার ফলে তার হাত মুক্ত হয়ে যায়। আর এখন জন সেখান থেকে একাই বের হয়ে যেতে থাকে। তখনই নোলান তাকে বলে যে আমি বিশপকে যে ঠিকানা বলেছিলাম সেটা ভুল ছিল, আসল ঠিকানা এখনও আমার কাছেই আছে। এসব শুনে জন নোলানকে নিজের সাথে নিয়ে যায়। তারা অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর একটি ট্রেনে গিয়ে উঠে পড়ে। সেখানে জন নোলানকে বলে যে আমাকে সে তৃতীয় ডিমটির ঠিকানা বলে দাও। যদিও শুরুতে তাকে সে বলতে চাচ্ছিল না, তাই জন তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। এরই সাথে সে নোলানকে এটাও বলে যে আমি যে কোনোভাবেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করাতে চাই, এই জন্য বিশপকে পুলিশের হাতে তুলে দিতেই হবে আর ডিমগুলো উদ্ধার করতেই হবে। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে পৃথিবীর 1 নাম্বার চোর বানিয়ে দেব, যেমনটা তুমি সবসময় চেয়েছিলে। এখন নোলান তাকে সবকিছু বলার জন্য রাজি হয়ে যায়। সে বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একজন লোক স্বর্ণের ডিম সম্পর্কে জানতে পারে, আর শীঘ্রই সে ওই ডিমটি নিজের করে নেয়। আর তারপর হিটলার নিজের সকল মহামূল্যবান জিনিস সে আর্ট কালেক্টরকে দিয়ে দেয়, আর সকল জিনিসপত্রগুলো বিশেষ একটি নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলতে বলে। এরপর সে জাহাজ দিয়ে সব গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো নিজের সাথে নিয়ে যায়, যেগুলোর মধ্যে সেই স্বর্ণের ডিমটিও ছিল। সে ওই মহামূল্যবান জিনিসপত্রগুলো কোথাও একটা লুকিয়ে ফেলে, কিন্তু তার মৃত্যু হয়ে যায়। আর এই কারণে কেউই কখনো জানতে পারে না যে সেই গুপ্ত সম্পদগুলো কোথায় ছিল। অনেকেই সেগুলো খোঁজার চেষ্টা করছিল, যাদের মধ্যে আমার বাবাও ছিল, কিন্তু তারা কখনোই কিছু খুঁজে পাননি। তবে যে ব্যক্তির সম্পদগুলো লুকিয়েছিল সেই ব্যক্তির কাছ থেকে আমার বাবা নিলামে একটি ঘড়ি কিনেছিল। সে সবসময় দামি জিনিসপত্রগুলো নিজের কাছে যত্ন করে রাখত। তারপর আমার বাবার মৃত্যুর পর যখন আমি বাসায় গেছিলাম তখন আমি সেই ঘড়িটি খুঁজে পাই আর রাগে সেটি ছুঁড়ে ফেলি। তখনই ঘড়িটি ভেঙে যায় আর সেটার ভেতর থেকে একটি কাগজের টুকরা বেরিয়ে আসে, যেখানে কিছু কোঅর্ডিনেট ছিল। তখনই আমি বুঝে যাই যে এগুলো সেই গুপ্ত সম্পদেরই কোঅর্ডিনেট, যেই সম্পদগুলো সে 1945 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো এক বনে লুকিয়ে দিয়েছিল। আর এখন তারা দুইজনই সেই কোঅর্ডিনেটের সাহায্যে বনের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মহামূল্যবান সম্পদ লুকানো ছিল। জন সেই শক্তিশালী দরজাটি খুলে সেটার ভেতরে যায় আর দেখে যে ভেতরে আরও একটি শক্তিশালী দরজা আছে, যেটা সে ওই ঘড়ির সাহায্যে খুলতে পারে। আর যখন তারা সেই ঘরে ঢুকে তখন দেখে যে জায়গাটি মহামূল্যবান জিনিস দিয়ে ভর্তি হয়ে আছে। এমনকি সেখানে তারা সেই তৃতীয় স্বর্ণের ডিমটিও পেয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই পেছন থেকে বিশপ চলে আসে। সে শুরু থেকেই তাদের পিছু নিচ্ছিল। সে বলে যে আমি জানতাম তুমি আমাকে যেই ঠিকানা বলেছিলে সেটা ভুল ছিল, এই কারণে শুরু থেকে আমি তোমার পিছু নিয়েছিলাম। এখন চুপচাপ এই স্বর্ণের ডিমটি আমাকে দিয়ে দাও। কিন্তু তারা তার হাতে স্বর্ণের ডিমটি দেওয়ার আগেই FBI এজেন্ট উর্বশীও নিজের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায় আর তাদের ওপর হামলা করে বসে। কিন্তু সেখানে হিটলারের একটি অ্যান্টিক গাড়িও রাখা ছিল, যেটাতে করে তারা তিনজনই স্বর্ণের ডিম সহ পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ি নিয়ে পালানোর সময় সামনে রাস্তা ছিল না, তাই তারা গাড়ি নিয়ে পানিতেই ঝাঁপ দেয়। পানি থেকে সবচেয়ে প্রথমে নোলান বেরিয়ে আসে, যার হাতে স্বর্ণের ডিমও ছিল। এখন যদিও তার কাছে পালানোর সুযোগ ছিল, তবে সে জনের সাথে প্রতারণা করতে চায় না। এজন্য জনকে খোঁজার জন্য সে পুনরায় পানিতে যায়, কিন্তু জন তার আগেই পানি থেকে বেরিয়ে এসেছিল। সে অনেক অবাক হয়ে যায় যে নোলান স্বর্ণের ডিম রেখেও তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তখনই বিশপও পানি থেকে বাহিরে বেরিয়ে আসে আর নোলান বলে যে তোমার খেলা শেষ হয়ে গেছে,
তুমি হেরে গেছো। আমাদের কাছে এখন স্বর্ণের তৃতীয় ডিমটিও আছে। আমি পৃথিবীর সবচেয়ে বড় চোর। আর সে জনকে বলে যে তুমি তাকে গ্রেফতার করে নাও, যাতে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। কিন্তু যখন জন বিশপের কাছে যায় তখন তাকে পাপ্পি দেয়, যেটা দেখে নোলান বুঝে যায় যে তারা দুইজনই একে অপরের সাথে মিলিত, আর তারা দুইজন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর জন তো কখনোই FBI এজেন্ট ছিলই না, বরং সে FBI এর সাথেও প্রতারণা করেছিল। আসলে তারা দুইজনই শুরু থেকে নোলানকে অনুসরণ করছিল, যার ফলে এখন তারা সেই 3টি স্বর্ণের ডিমই নিজেদের আয়ত্তে করে নিয়েছিল। আর তারাই সেই ডিম 3টি ইজিপ্টের সেই ধনাঢ্য ব্যক্তিকে দিতে যাচ্ছিল, যাতে তারা পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যায়। এরই সাথে পৃথিবীর সবচেয়ে বড় চোরের খ্যাতিও যেন তাদেরই হয়। তারা নোলানকে সেখানে বেঁধে ইজিপ্টে পৌঁছে যায়, যেখানে অভিজাত ও বিলাসবহুল বিয়ের আয়োজন চলছিল। তারা সেই 3টি স্বর্ণের ডিম সেই ধনাঢ্য ব্যক্তিকে দিয়ে দেয়, যার বিনিময়ে সে তাদেরকে অনেক টাকা দেয়। এরপর যখন তারা সেই বিয়ে উপভোগ করছিল, তখনই সেখানে FBI আর ইন্টারপোলের পুলিশ চলে আসে, যাদের মধ্যে উর্বশীও ছিল। সবচেয়ে প্রথমে তারা সেই ধনাঢ্য ব্যক্তিকে গ্রেফতার করে নেয়, কারণ তার কাছে চুরিকৃত সেই 3টি স্বর্ণের ডিম ছিল। এসব দেখে জন আর বিশপও সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর তারা দুজন সমুদ্রের মাঝখানে ছুটি কাটাতে যায়। আর যখন তারা নিজেদের জাহাজে ছিল, তখন তারা দেখে যে নোলান আগে থেকেই সেখানে উপস্থিত আছে। নোলান বলে যে যখন তোমরা বনের মধ্যে আমাকে বেঁধে রেখে চলে গেছিলে, তখন সেখানে FBI অফিসার উর্বশী পৌঁছে গেছিল। আমি তাকে তোমার পুরো পরিকল্পনা সম্পর্কে বলে দিয়েছিলাম। আসলে কিভাবে তুমি একজন ধনাঢ্য ব্যক্তির কাছে সেই 3টি ডিম বিক্রি করতে চাচ্ছিলে। সে আমাকে ধরে নিজের সাথে নিয়ে গেছিল, কিন্তু আমি তার জিম্মা থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছি। আর এখন আমি তাকে বলে দিয়েছি যে তোমার অ্যাকাউন্টে কয়েকশো মিলিয়ন ডলার আছে, যেগুলো সে ইতিমধ্যে জব্দ করে নিয়েছে। আর তখনই জন নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে, যেখানে $0 ছিল। নোলান বলে যে এখন তুমিও আমার মতো কাঙ্গাল হয়ে গেছো। একই সাথে আমি তোমার এই ঠিকানা সম্পর্কেও উর্বশীকে বলে দিয়েছি। যদি তুমি চাও তাহলে আবারও আমার সাথে একসাথে মিলে কাজ করতে পারো। আমার কাছে অত্যন্ত চতুর একটি পরিকল্পনা তৈরি আছে। প্রথমে তো জন মানা করে দেয়, কিন্তু বিশপ বলে যে আমাদের একসাথে কাজ করা উচিত। আর তখনই ইন্টারপোলের পুলিশ আর উর্বশীও সেখানে চলে আসে, কিন্তু তারা জাহাজের কাউকে খুঁজে পায় না। আর এরপর তাদের 3 জনের নামে রেড নোটিশ জারি করা হয়, অর্থাৎ পুরো পৃথিবীর পুলিশ তাদের পেছনে পড়ে আছে। অন্যদিকে তাদের 3 জনকে প্যারিসে দেখানো হয়, যারা নিজেদের নতুন মিশনকে সফল করার জন্য বেরিয়ে পড়ে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।